তো হ্যালো স্টুডেন্ট, ফটাফট সবাই কানেক্ট হয়ে যাও। তো আজ হবে লেকচার নাম্বার 2। তো হিউম্যান ফিজিওলজির আজ হবে লেকচার নাম্বার 2। লেকচার নাম্বার 2 এ আজ আমরা যে টোটাল বডি ওয়াটার আগের দিনের লেকচারে দেখেছিলাম যে 60% হিউম্যান বডিতে, মানে ইনি 100 কেজি ম্যান, কোনো মানুষের যদি ওয়েট 100 কেজি হয় তার মধ্যে 60 কেজি বা 60 লিটার ওয়াটার থাকে। এই 60 লিটার ওয়াটার তো পুরো বডিতে ডিস্ট্রিবিউট হয়ে থাকে। তো কিভাবে ডিস্ট্রিবিউট হবে সেই কনসেপ্টটাই আজকে দেখবো। তো দেখাই যাচ্ছে, তো কিছু কিছু পার্টে বা কম্পার্টমেন্টে ফ্লুইড ডিস্ট্রিবিউট হয়ে থাকে। সেই পার্টগুলোর নাম জানবো, সেই পার্টগুলো বডিতে কোথায় আছে তার ডিটেলস আজ জানবো। তো স্লাইডে দেখতেই পাচ্ছ, তো এখানে একটা দেখো, একটা ক্যাপিলারি আছে বা হোয়াট এভার ইউ ক্যান কল ভেইনস অর। তো একটা এই ক্যাপিলারিতে একটা ব্লাড ফ্লো হচ্ছে। হ্যাঁ, তো এই ব্লাড ফ্লোর দেখো, তো এই যে ভেইন বা এ আছে, এই এখানে যে ব্লাড থাকে, এই ব্লাডে তো দুটো পার্ট, একটা প্লাজমা আর আরবিডব্লিউবিসি। তো প্লাজমাতে কিছুটা ওয়াটার পাওয়া যায়, তো ফ্লুইড প্রেজেন্টেড। তো যদি আমরা বডির যে ফ্লুইডের কম্পার্টমেন্ট গুলো দেখি, তো প্লাজমাতে এর একটা পার্ট হচ্ছে প্লাজমাতে বেশ ভালো একটা পার্টে মানে ওয়াটার প্রেজেন্ট থাকে। দেন দেখো, তো আমাদের বডিতে যে ব্লাড ফ্লো হচ্ছে তার যে প্লাজমা আছে, প্লাজমাতে অনেকটা পার্সেন্ট ওয়াটার থাকে। ঠিক আছে, দেন তুমি যদি ব্লাডের সেল দেখো, তো সেলের ইনসাইডে কিছু ফ্লুইড থাকে। তো সেগুলোকে দেখো, তো এই যে সেল আছে, তো দেখতেই পাচ্ছে এই ভেনের পাশে যে সেলগুলো আছে, এই সেলের ইনসাইডে, এই যে সেলের ইনসাইডে কিছু ফ্লুইড থাকে, এগুলোকে বলে ইন্ট্রাসেলুলার ফ্লুইড। তো ইন্ট্রাসেলুলার ফ্লুইড কোথায় থাকে? ইনসাইড অফ এ সেল। তো সেলের মধ্যে যে ফ্লুইড থাকে সেগুলোকে বলছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড। তো ফ্লুইডের কটা পার্ট দেখলাম বা কম্পার্টমেন্ট। একটা প্লাজমাতে যে ব্লাড আছে, সেই ব্লাডে কিছুটা ফ্লুইড আছে, ইন্টারসেলুলার ফ্লুইড সেলের মধ্যে। আর এই যে এই দেখতে পাচ্ছি ভেইন আর সেলের মধ্যে কিছুটা স্পেস আছে, দিস স্পেস ইজ নোন অ্যাজ ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। ইন্টারস্টিশিয়াল স্পেস, অ্যাকচুয়ালি এই স্পেসটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল স্পেস। ইন্টারস্টিশিয়াল স্পেস, এই স্পেসেও কিছু ফ্লুইড পাওয়া যায়, তাই সেই ফ্লুইডটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। আমরা কি দেখলাম? তো আমাদের প্লাজমাতে কিছু ফ্লুইড আছে ব্লাডে, যেটা ব্লাডেরই পার্ট আর সেলের মধ্যে। ঠিক আছে, আর এই সেল আর এই যে ভেইন যে স্পেস আছে তার মধ্যে কিছুটা ফ্লুইড থাকে, এই স্পেসটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল স্পেস। আর এর মধ্যে যে ফ্লুইড থাকে সেগুলোকে বলা হয় ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। ঠিক আছে, এবারে পার্সেন্টেজ দেখবো। এবারে কোথায় কত পার্সেন্ট থাকে দেখা যাক। তো দেখো, এই যে সেলের মধ্যে যে ফ্লুইড থাকে সেগুলোকে বলছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, এটা 40%। তো আমাদের বডিতে ধরো টোটাল বডি ওয়াটার এটা আছে 60%। তো 60% মানে 60 লিটার ওয়াটার আছে, তার মধ্যে 40 লিটার ওয়াটার সেলের মধ্যে আছে। মানে দেখো 40%, তো মানে কোনো মানে ইন 100 কেজি ম্যান তোমার 60 কেজি ফ্লুইড মানে ওয়াটার আছে, তার মধ্যে 40 কেজি জল বা 40 লিটার জল সেলের মধ্যে আছে। তো দ্যাট ফ্লুইড ইজ নোন অ্যাজ ইন্ট্রাসেলুলার ফ্লুইড। ঠিক আছে, যেটা হচ্ছে 40%। মানে 100 কেজি হলে 40%, তোমার 60 কেজি হলে সেই হিসাবে 40% হবে। তাহলে আমার বডি 65, তার যদি 40% করি 65-এর, তাহলে আমার বেরিয়ে যাবে সেলের মধ্যে কতটা ফ্লুইড আছে। ঠিক আছে, তো দেখো এবার, আচ্ছা, তো যেটা বলছিলাম, তো এই তাহলে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড যেটা হচ্ছে কিছুই না, ইন্টারসেলুলার ফ্লুইড। তো ইন্টারসেলুলার ফ্লুইড 40% যেটা সেলের মধ্যে আছে। ঠিক আছে, পুরো লেখা আছে উইদিন সেল, ইট ইনক্লুডস পুরো অল ফ্লুইড সেল ইন প্লাজমা মেমব্রেন। তো এই প্লাজমা মেমব্রেনের মধ্যে যতটা ফ্লুইড থাকে, অ্যাকচুয়ালি এটা সাইটোপ্লাজম বলে। তো সাইটোপ্লাজমের প্রতিটা সেলে, সেগুলোকে মানুষের বডিতে যত মানে সেল আছে, ঠিক আছে, যত সেল আছে তার মধ্যে প্লাজমা মেমব্রেনের মধ্যে ওই সেলের যে ফ্লুইডটা আছে সেটাকে টেকনিক্যালি নামটা বলে সাইটোপ্লাজম। তো সব আমরা যদি ফ্লুইডগুলো অ্যাড করি, তো বডি ওয়াটারের 40%ই সেই ফ্লুইড, মানে 40 কেজি মানে 100 কেজি ম্যান। ঠিক আছে, এবার হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড। এক্সট্রা সেলুলার ফ্লুইড মানে এক্সট্রা মানে বাইরে, মানে মানে সেলের ইন্ট্রা মানে ভেতরে, এক্সট্রা মানে বাইরে। তো ইনসাইড অফ সেল 40%, তো এক্সট্রা সেলুলার ফ্লুইড 20%। দেখো,
তো ব্যাস, তো আমাদের সেলের মধ্যে 40% দেখতে পাচ্ছ, 40% ফ্লুইড এর মধ্যে আছে, ঠিক আছে, এই 60 আর 20% ফ্লুইড যেটা এই প্লাজমা আর এই যে ইন্টারস্টিশিয়াল স্পেস, তো দ্যাট ফ্লুইড ইজ নোন অ্যাজ এক্সট্রা সেলুলার ফ্লুইড। তো তো দেখো ইন্টারসেলুলার ফ্লুইড কি হলো, এটা সেলের মধ্যে আছে, যেটা বেসিক্যালি সাইটোপ্লাজম আছে, মেমব্রেন দ্বারা এনক্লোজ আছে, ঠিক আছে, এটা 40% বা 40 কেজি যদি ইনে 100 কেজি ম্যান হয়। এবার নেক্সট যে ফ্লুইড আছে এক্সট্রা সেলুলার ফ্লুইড, দ্যাট ইজ সেলের বাইরে, এক্সট্রা মানে বাইরে, এক্সট্রা সেলুলার ফ্লুইড এটা বেসিক্যালি আছে ব্লাডে, প্লাজমা আর এই যে ইন্টারস্টিশিয়াল স্পেস দেখা যাচ্ছে ওই ফ্লুইডটা, দ্যাট ফ্লুইড মানে ওই ফ্লুইডটাকে বলা হয় ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, ঠিক আছে। তো এক্সট্রা সেলুলার ফ্লুইডের দুটো কম্পার্টমেন্ট, বেসিক্যালি আরো একটা পার্ট, একটা লার্জ পার্ট হচ্ছে প্লাজমা আর এই যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। তো দেখো আমরা যদি দেখি তো ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের অ্যাকচুয়ালি তিনটে পার্ট, প্লাজমা, তো ইন্টারস্টিশিয়াল বা এক্সট্রা সেলুলার ফ্লুইডের আমাদের কাছে তিনটে পার্ট আছে। এক্সট্রা সেলুলার ফ্লুইড যেটা সেলের বাইরে, which is basically 20, এটা হচ্ছে টোটাল বডি ওয়াটার যে 60%-এর, মানে 60%-এর ওটা পার্ট আছে 1/3, অ্যাকচুয়ালি হচ্ছে 60%-এর 1/3 আমি বলছি, বাট যদি টোটাল বডি ওয়াটারের পার্সেন্টেজ দেখি এটা হচ্ছে 20%, তো এটা হচ্ছে 20% অফ টোটাল বডি ওয়াটার এক্সট্রা সেলুলার ফ্লুইড। আচ্ছা, এই এক্সট্রা সেলুলার ফ্লুইড যেটা সেল বাইরে আছে এর আবার তিনটে পার্ট আছে, এটা হচ্ছে প্লাজমা, এই যে ব্লাডের মধ্যে প্লাজমা আর এই যে সেলের মধ্যে যে স্পেস আছে এটা যে which is known as interstitial space, এইখানে যে ফ্লুইডটা পাওয়া যায়, এই যে সেখানে সাম ফ্লুইড ইজ দেয়ার, দিস ফ্লুইড ইজ known as interstitial fluid, ঠিক আছে। আর একটা আছে ট্রান্সসেলুলার ফ্লুইড গুলো কোনগুলো, যেটা দেখে লেখাই আছে মানে বডিতে 1%-এর নিচে, টোটাল বডি যদি 100 কেজি, মানে কারো যদি ওয়েট যদি 100 কেজি হয় তার মধ্যে লেস দ্যান 1%, মানে 1 কেজিরও কম বা 1 লিটারের কম হচ্ছে ট্রান্সসেলুলার ফ্লুইড। এগুলো কোন ফ্লুইড, মানে এই সাইনোভিয়াল জয়েন্টে যে ফ্লুইড আছে, তারপর সিএসএ ব্রেনে যে ফ্লুইড আছে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, ঠিক আছে, আরো কিছু কিছু ফ্লুইড আছে, সেগুলোকে ওভারঅল বলে ট্রান্সসেলুলার ফ্লুইড। যেগুলো যেহেতু সেলের বাইরে আছে এগুলোকে পুরো অ্যাড করে বলা হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড। তো এক্সট্রা সেলুলার ফ্লুইডের তিনটে পার্ট, লার্জ পার্ট হচ্ছে দেখো ইন্টারস্টিশিয়াল ফ্লুইড যেটা হচ্ছে 50%, 5% হচ্ছে প্লাজমা, মোটামুটি 20% হয়ে গেল, 15 + 5 20, আর লেস দ্যান 1 হচ্ছে মানে 1%-এর কম বা ক্লোজ টু 1% হচ্ছে ট্রান্সসেলুলার ফ্লুইড। তার এক্সাম্পল হচ্ছে সিএসএ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, প্যারিটাল ফ্লুইড, তারপরে সাইনোভিয়াল ফ্লুইড, কিছু কিছু ফ্লুইড গুলোকে বলা হয় ট্রান্সসেলুলার ফ্লুইড। আচ্ছা, তো আমরা কি দেখলাম, সেলের ফ্লুইডের কম্পার্টমেন্ট গুলো দেখে নিলাম, কোথায় কি ফ্লুইড আছে, ঠিক আছে। তো তো এইটা বোঝার আগে আমি জাস্ট তোমাদের বললাম মানে কোনটা কি পার্ট সেলের, ঠিক আছে। তো এবারে যদি ডিস্ট্রিবিউশন দেখি, ডিস্ট্রিবিউশন আর টোটাল বডি ওয়াটার, তো বডিতে 100 কেজি ম্যান, হ্যাঁ 100 কেজি ম্যান, এটা স্ট্যান্ডার্ড। হ্যাঁ, যদি কোনো ম্যানে থাকে 100 কেজি থাকে, টোটাল বডি ওয়াটার 60%, ঠিক আছে, অফ বডি ওয়েট। তোমার বডি ওয়েটের 60%ই ওয়াটার, মানে এটা হচ্ছে মেলের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে 50%, তো ইন এ মেল ইট ইজ এ 50%। হ্যাঁ, তা এর মধ্যে লার্জ পার্ট হচ্ছে ইন্টারসেলুলার, সেলের মধ্যে আছে, তো দেখতেই পাচ্ছ 40%। তো এই যে আইসিএফ হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, এটা হচ্ছে সেলের মধ্যে যে ফ্লুইড থাকে, সেলের যে নিউক্লিয়াস এর মধ্যে যে ফ্লুইড থাকে একে বলছে আইসিএফ। তো বডিতে যত ফ্লুইড আছে সেটাকে যদি তুমি অ্যাড করো সেটা হচ্ছে 40%, তোমার বডি ওয়েটের 40% অফ টোটাল বডি ওয়েট। তো টোটাল বডি ওয়েটে তোমার বডি ওয়েটের 40%ই সেলের মধ্যে আছে, যে ওয়াটারটা 40%। এটাকে কি করে এসছে, এটা অ্যাকচুয়ালি এই যে অ্যাকচুয়ালি আইসিএফ যে ইন্টারসেলুলার ফ্লুইড সেলের মধ্যে থাকে, ইন্টারমাল সেলের মধ্যে, এটা হচ্ছে 60% 2/3, ঠিক আছে। তো 60 টোটাল 40%,
এটা এই 40% কার রেসপেক্ট, এই যে 60% মানে টোটাল বডি ওয়েটটা। তো এ 1/3 হচ্ছে, এই 2/3 হচ্ছে 40%। তো টোটাল বডি ওয়েটের 2/3 বা 40% হচ্ছে ইন্টারসেলুলার ফ্লুইড, যেটা মানে এই সেলের মধ্যে আছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে সাইটোপ্লাজম। এই মেমব্রেন দ্বারা মিলকে পুরো অ্যাড করলে 40% হচ্ছে আইসিএফ। এবার সেলের বাইরে, এবার এই সেলের বাইরে যে বাদ বাকি যে ফ্লুইড গুলো আছে সেগুলোকে বলছে এক্সট্রা সেলুলার ফ্লুইড, আউটসাইড অফ সেল, সেলের বাইরে। হ্যাঁ, এক্সট্রা সেলুলার ফ্লুইড মানে সেলের বাইরে। এটা হচ্ছে, এটাকে যদি ক্যালকুলেশন করা হয় 20% বা 1/3, টোটাল বডি ওয়েটের 20% বা এই 60%-এর 1/3 হচ্ছে ইসিএফ, এক্সট্রা সেলুলার ফ্লুইড। তাও কেউ বুঝতে পেল না। তো এক্সট্রা সেলুলার ফ্লুইড হচ্ছে সেলের, যে আমাদের সেল যে সাইটোপ্লাজমের বাইরে যে ফ্লুইড আছে, ফর এক্সাম্পল মানে ব্লাড, আর সেলের দুটো সেলের মধ্যে কিছু স্পেস থাকে সেগুলি বলে ইন্টারস্টিশিয়াল স্পেস, সেই ফ্লুইড। আর ট্রান্সসেলুলার ফ্লুইড বলে কিছু ফ্লুইড আছে। ওভারঅল এই তিনটে ফ্লুইডকে অ্যাড করে 20% হচ্ছে সেলের বাইরে আছে। তো এই ফ্লুইডটা তোমার বডি ওয়েটের 20%। ইনফ্যাক্ট একটা রুলস আছে বয়েসে 60-40-20, মানে টোটাল বডি ওয়েটের 60% হচ্ছে টোটাল টোটাল বডি ওয়েটের তোমার টোটাল ওয়াটার, 20% হচ্ছে ইন্ট্রাসেলুলার, আর 20% হচ্ছে এক্সট্রা সেলুলার। 60-40-20, ঠিক আছে। মানে টোটাল তোমার হিউম্যান বডিতে ওয়াটার আছে, টোটাল বডি ওয়েটের 60%, তার মধ্যে এই ওয়াটারের 40% তোমার সেলের ইনসাইডে আছে, ঠিক আছে, সেটাকে বলছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড। 20% বাইরে আছে, এটাকে বলছে এক্সট্রা সেলুলার ফ্লুইড। এক্সট্রা সেলুলার ফ্লুইডের যেটা তিনটে পার্ট আছে, যেহেতু সেলের বাইরে আছে তিনটে পার্ট আছে, একটা হচ্ছে প্লাজমা আছে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আছে, আর হচ্ছে ট্রান্সসেলুলার ফ্লুইড। এই তিনটে পার্ট নিয়ে এক্সট্রা সেলুলার ফ্লুইড, জিস 20। আশা করি বোঝাতে পেরেছি, ঠিক আছে। এবার চলো নেক্সট দেখা যাক। আচ্ছা, আচ্ছা তাহলে যেটা বোঝাচ্ছিলাম এটাকে এবার যদি একটু ইন রাইটিং এ বোঝাই। তো হচ্ছে তো, আচ্ছা, তো আমাদের টোটাল যে বডি ওয়াটার আছে, টোটাল বডি ওয়াটার হচ্ছে স্কোয়ার ফর 60%, ঠিক আছে। অনেকদিন ধরে চিল্লে চিল্লে বলছি তোমার ইনে 100 কেজি ম্যান। হ্যাঁ, এই বডি ওয়াটারে আমরা দেখলাম ফ্লুইড দুটো কম্পার্টমেন্টে পাওয়া যায়। একটা হচ্ছে সেলের মধ্যে, এটা হচ্ছে ইন্ট্রা সেলুলার ফ্লুইড, সেলের মধ্যে থাকে। আর হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড, এক্সট্রা সেলুলার ফ্লুইড, এটা আউটসাইড অফ সেল। তো এটা হচ্ছে এই 60% যেটা হচ্ছে 2/3, 2/3 গুণ 60 ইকুয়ালস টু 40%। কেটে কেটে গেলে 40% হচ্ছে আইসিএফ, আইসিএফ ইন্ট্রাসেলুলার ফ্লুইড। দ্যাট মিনস সেলের মধ্যে যে ফ্লুইড আছে, যে সেল এখানে যে ফ্লুইড আছে সাইটোপ্লাজমে, এই যে সাইটোপ্লাজম এখানে যে ফ্লুইড আছে এটা হচ্ছে ফ্লুইড, এটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, হচ্ছে 40%। এবার ইসিএফ সেলের বাইরে, এক্সট্রা সেলুলার মানে সেলের বাইরে। হোপ সবাই বুঝতে পারছো, এক্সট্রা সেলুলার ফ্লুইড মানে সেলের বাইরে। সেলের বাইরে কি কি আছে? একটা হচ্ছে ব্লাডে আছে প্লাজমা, আর হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস, মানে এই যে ইন্টারস্টিশিয়াল স্পেস কোনটা দেখাচ্ছি দেখো। আর হচ্ছে, তো এর হচ্ছে তিনটে পার্ট আছে আমি বলেছি। এর একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস, যেখানে 15% আছে, ইয়েস। 2 নম্বর হচ্ছে এর আরেকটা পার্ট আছে প্লাজমা, প্লাজমা প্লাজমাতে আছে 5%। আর একটা আছে ট্রান্সসেলুলার ফ্লুইড, ট্রান্সসেলুলার ফ্লুইড, যেটা হচ্ছে লেস দ্যান 1%, 1% চেয়ে কম। তো এই পার্টটা একটু ডিটেলসে দেখবো, ঠিক আছে।
আচ্ছা চলো দেখো, তো আচ্ছা, তো আমরা পড়ছিলাম ফ্লুইডের ডিস্ট্রিবিউশন। এবার এক্সট্রা সেলুলার ফ্লুইড, এক্সট্রা ইসিএফ, এক্সট্রা সেলুলার ফ্লুইড মানে এই যে এই ক্যাপিলারি, এখানে সেল আছে, এখানে এখানে সেল, এই যে স্পেস এটা হচ্ছে প্লাজমা, প্লাজমা, আর এই যে স্পেস এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস, ইন্টারস্টিশিয়াল স্টিশিয়াল স্পেস। এইখানে যে ফ্লুইডটা থাকে এখানে বলে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। এই প্লাজমা আর এই ইন্টারস্টিশিয়াল স্পেসে যে ফ্লুইড থাকে এটা, এইখানে যে আর হচ্ছে ট্রান্সসেলুলার ফ্লুইড, এটা তিনটে পার্ট। একটা হচ্ছে, তো বুঝতে পারছো এই সেলের মধ্যে যে স্পেস আছে এই ইন্টারস্টিশিয়াল স্পেস, লোয়ার ইন্টারস্টিশিয়াল স্পেস বলে। তো ইন্টারস্টিশিয়াল স্পেস, ইন্টারস্টিশিয়াল স্টিশিয়াল ফ্লুইড, এটা হচ্ছে 50%, বেশ ভালো একটা পার্সেন্ট। দুই হচ্ছে প্লাজমা, ব্লাড, ব্লাডে প্লাজমা বলবো ওখানে যারা জানো না। আর হচ্ছে তিনে আছে, ঠিক আছে, আচ্ছা স্লাইড নিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ইসিএফটা কি দেখলাম, এক্সট্রা সেলুলার ফ্লুইড, এটা যে তিনটে পার্ট আছে, এক হচ্ছে ইন্টারস্টিশিয়াল, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। আচ্ছা ইসিএফ হচ্ছে 20%, না এটা মনে রাখবো ডেটাটা। তো এই যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডের 20%-এর এর ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এই 20%-এর 3/4, কত 3/4, 3/4, তো 3/4 ইন্টু 20 কত আছে 5, মানে 15%, মানে 15% হচ্ছে ইসিএফ এর টোটাল বডি ওয়াটারের 15% হচ্ছে 15% টোটাল বডি ওয়াটার। তো টোটাল বডি ওয়াটারের 15% হচ্ছে আমাদের ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, এর 1/4, ইসিএফ এর 1/4, ঠিক আছে, ইন্টু 20 মানে 5%। ইন্টারস্টিক দেবে 1, 2 প্লাজমা, প্লাজমা হচ্ছে টোটাল বডি ওয়াটার যে 20%, 20% 1/4 করলে যে 5%, এটা হচ্ছে প্লাজমা। তাহলে কি বুঝলে, 100 কেজি মানে 5% মানে 5 লিটার প্লাজমা আছে। তিনি 100 কেজি ম্যান, টোটাল বডি ওয়াটারের 5% প্লাজমা আছে। তিনি 100 কেজি মানে তারপর 50% ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আছে। আর আর তো মোরাললেস দেখো, তো ইসিএফ এর কম্পোনেন্ট গুলো পড়ছিলাম, এক্সট্রা সেলুলার ফ্লুইড, ইসিএফ, ইসিএফ এর 3/4% কে যদি 20 দিয়ে গুণ করি 5, মানে 15% ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, এটা মেজর পার্ট ইসিএফ এর 1। এর হচ্ছে ইসিএফ এর যে 20% আছে, 20% 1/4 হচ্ছে গুণ 20 মানে 5% হবে, 5% হচ্ছে প্লাজমা। তো মোটামুটি 20 হয়ে গেল। আর লেস দেন 1%, মানে লেস দেন 1% হচ্ছে যে ফ্লুইড আছে,
লেস দ্যান 1% যেটা আছে, এটা 1, এটা 2 প্লাস আরটা বললাম ইসির আরেকটা পার্ট আছে, 3 নম্বর পার্ট আছে, সেটাকে বলা হয় ট্রান্সসেলুলার ফ্লুইড। ট্রান্সসেলুলার ফ্লুইড which is less than 1%, 1%, মানে ইন 100 কেজি ম্যান, কোনো ম্যান ইন 100 কেজি হেলদি ম্যান, তোমার 1% হচ্ছে ট্রান্সসেলুলার ফ্লুইড। এবার ট্রান্সসেলুলার ফ্লুইডের এক্সাম্পল গুলো আগে বলেছিলাম, আবার লিখে দিচ্ছি। তো দেখো, তো কি কি আমাদের বডিতে ট্রান্সসেলুলার ফ্লুইড পাওয়া যায়। তো 1 নম্বর এক্সাম্পল হচ্ছে, কালারটা চেঞ্জ করে নিই। তো ট্রান্সসেলুলার ফ্লুইড 1 নম্বর তুমি বলতে পারো প্লুরাল ফ্লুইড। প্লুরাল ফ্লুইড হতে পারে, তারপরে পেরিকার্ডিয়াল ফ্লুইড, পেরিকার্ডিয়াল ফ্লুইড। 3 নম্বর হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড, যেটা জয়েন্টে পাওয়া যায়, সাইনোভিয়াল ফ্লুইড। আর 5-4 সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এটা ব্রেনে পাওয়া যায়। তো এই ফ্লুইডগুলো নিয়ে ওভারঅল 1%, তো আমাদের বডি ওয়াটারের লেস দেন 1% হচ্ছে সাইন ট্রান্সসেলুলার ফ্লুইডগুলো আছে, ঠিক আছে। সেটা তো হলো। এরপরে যে কনসেপ্টটা আমাদের জানতে হবে, এরপর আমাদের এই যে এবার এই যে ডেটাগুলো বেড়েছে না এত পার্সেন্ট, এগুলোকে কি করে ডিটারমাইন করা হয়, একটা টেকনিক ইউজ আছে। তো একটা টেকনিক আছে, তো টেকনিকটার নাম হচ্ছে, দেখতে পাচ্ছ, ডাইলিউশন টেকনিক। কি, তো এই টেকনিক ইউজ করে ব্লাডের ভলিউম বার করা হবে, হ্যাঁ, কোন কম্পার্টমেন্টে কত আছে। তো ডাইলিউশন টেকনিক, ঠিক আছে। এবার একটা তো ডেটা দেখলে যে ব্লাডে এই কম্পার্টমেন্টে সেলের মধ্যে 40%, ঠিক আছে, সেলের বাইরে 20%, প্লাজমাতে 5%, ইন্টারস্টিশিয়াল স্পেসে 15%। এই যে পার্সেন্টেজ গুলো, এত ভলিউম, এত মানে ফ্লুইডগুলো আছে, এগুলো কি করে ডিটারমাইন করা হয়েছে, তার টেকনিক, যে টেকনিক ইউজ করে করা হয়, দ্যাট টেকনিক ইজ নোন অ্যাজ ডাইলিউশন টেকনিক, ঠিক আছে। অলসো নোন অ্যাজ প্রিন্সিপাল অফ ভলিউম ডিস্ট্রিবিউশন অফ ফ্লুইড। প্রিন্সিপাল অফ ভলিউম ডিস্ট্রিবিউশন মানে ভলিউম, মানে ফ্লুইড গুলো কোন ভলিউমে কতটা ডিস্ট্রিবিউট হচ্ছে, ঠিক আছে। তো দেখো, আচ্ছা, যারা একটু রিসার্চে করে তারা ভালোই থেকে না, যেমন ছোট ছোট টিউবে অনেক সলিউশন বানাতে হয়, ঠিক আছে। যদি তোমরা বায়োকেমিস্ট্রিতে পড়বে, বায়োকেমিস্ট্রিতে একটা আছে ব্র্যাডফোর্ড অ্যাসে বলে, যেটাতে প্রোটিনের এস্টিমেশন করা, একটা আননোন তোমাকে প্রোটিন দিয়ে দেবে, ব্র্যাডফোর্ড অ্যাসে বলে, যারা রিসার্চ করে তারা জানে ব্র্যাডফোর্ড অ্যাসে ইউজ করে। দেখো, হ্যাঁ, তো যেটা বলছিলাম, রিসার্চ কি করা বা প্রোটিন, আননোন প্রোটিনের এস্টিমেশন করার জন্য একটা টেকনিক আছে ব্র্যাডফোর্ড অ্যাসে। তো এই টেকনিক ইউজ করে প্রোটিন কি করা, আননোন প্রোটিনকে ডিটারমাইন করা হয়। আননোন প্রোটিনের এস্টিমেশন করা হয়, এস্টিমেশন। তো এই প্রোটিনের যখন আননোন এস্টিমেশন করা হয় ব্র্যাডফোর্ড অ্যাসে ইউজ করে, আমরা ছোট ছোট টিউবে প্রোটিনের সলিউশন বানানো হয়। প্রথমে কিছু নোন সলিউশন বানানো হয়, তারপরে এর অ্যাবসরবেন্স ভ্যালু নেওয়া হয় ইউভি স্পেকট্রা দিয়ে, তারপরে গ্রাফ প্লট করা হয়, তারপরে যে আননোন প্রোটিনটা আছে তারও গ্রাফ অ্যাবসরবেন্স ভ্যালু নেওয়া হয়, গ্রাফ থেকে স্ট্যান্ডার্ড কার্ভ থেকে আননোন প্রোটিনের মানে তোমার স্ট্রেংথ বার করা হয়, মানে কত আছে কনসেন্ট্রেশনটা মাপা হয়। মানে বলতে চাইছি, বায়োলজিতে এই ছোট ছোট টিউবে অনেক সলিউশন ইউজ করা হয়। যারা বায়োফিজিক্যাল ল্যাবে কাজ করে বা যে কোনো বায়োকেমিস্ট্রি ল্যাবে কাজ করে তারা জানে, ছোট ছোট টিউবে মানে 1 ml 500 মানে 500 মাইক্রোলিটারের ছোট ছোট টিউবের বা 1 ml এর বা 100 মাইক্রোলিটারের ছোট ছোট সলিউশন বানানো হয়, ঠিক আছে। বায়োলজিতে মানে
বায়োলজিতে মানে কেমিস্ট্রির মতো বড় সলিউশন বানানো হয় না। কেমিস্ট্রিতে ধরো এক টেস্ট বাড়ি অনেকটা বড়, কিন্তু বায়োলজিতে ছোট ছোট বানানো হয়। ঠিক আছে, তো এই ছোট টেস্ট টিউবের কনসেপ্টটা বায়োলজিতে আছে। ঠিক আছে, তো এই বলে তো এবার যে টেকনিকটা ইউজ করা হবে দেখতে পাচ্ছ, টেকনিকটার নাম হচ্ছে ডাইলিউশন টেকনিক। এই টেকনিক ইউজ করে আননোন প্রোটিনকে আমি বলেছি যে আননোন প্রোটিনকে যখন ইউজ করা হয় তখন ছোট ছোট টিউবে সলিউশন বানানো হয়। সিমিলারলি এখানে একটা ছোট ছোট একটা টিউবে একটা কালার ইউজ করা হয়েছে। কালারটা হচ্ছে যে কোনো একটা ডাই, আমি পরে ডাই এর নামগুলো বলছি। ঠিক আছে, দেখো কি করা হয়েছে, একটা আননোন কালার একটা ডাইয়ের ছোট একটা সলিউশন বানানো হয়েছে। যেহেতু আমি বানিয়েছি আমি এর কনসেন্ট্রেশন জানি। ঠিক আছে, ঠিক আছে, তো যারা রিসার্চ করবে তারা জানবে ঠিক আছে বায়োলজিতে রোজকার করতে হয় এবং নোন কনসেন্ট্রেশন সলিউশন বানানো হয়। ঠিক আছে, এবার দেখো, তো এখানে ধরো এই সিরিজটার ভলিউম ধরো 1 ml আছে, ঠিক আছে, জানি না বলে VML লিখেছি। তো দেখো এই সিরিজটার ধরো এর ধরো ভলিউম V। ঠিক আছে, আচ্ছা কি হলো, তো ধরো এই সলিউশনটা V, ধরো V1 সিরিজ বললাম V1, হ্যাঁ, এর ভলিউমটা নোন। ঠিক আছে, 1 ml 2 ml এটা নোন, আমার কাছে এটা নোন। ঠিক আছে, এই সিরিজের যে ভলিউম আছে নোন, এর মধ্যে কত গ্রাম এই যে মাস। ঠিক আছে, প্রোগ্রাম মাস আমি ধরো ছোট ইলেকট্রনিক্স এর পিসে ওয়েট করে দেবো, কি বলতো কিন্তু ইলেকট্রনিক যে মেশিন আছে সেটাতে ওয়েট মাস 1 গ্রাম 2 গ্রাম 0.5 মিলিগ্রাম দিলাম, তো মাসটা নোন। এবারে যদি কনসেন্ট্রেশন কি হবে, কনসেন্ট্রেশন মানে মাস বাই ভলিউম। মাসকে যদি ভলিউম দিয়ে এই যে মাসটা এটা এটা ইলেকট্রনিক মেশিন দিয়ে ওয়েট করবো ইলেকট্রন, আর এই ভলিউমটা এই ছোট এটা 500 মাইক্রোলিটার, 1 মাইক্রোলিটার বা 1 ml এর। ঠিক আছে, 1000 মাইক্রোলিটারে, মানে আমি বলতে চাইছি এই যখন ডাইটা তৈরি করবো, একটা ছোট একটা সিরিজের ডাই তৈরি করবো, এর মাসটা যে ডাইটা আমরা ওয়েট করবো মেশিনে আমরা দিয়েছি আমার কাছে জানা, এই সিরিজের ভলিউম আমার কাছে জানা, তো এখান থেকে আমরা কনসেন্ট্রেশন বার করে যাবো। এবার যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে মাস মানে, তো দেখো তাহলে মাস মানে এই যে কনসেন্ট্রেশন মানে মাস বাই ভলিউম, তাহলে মাস মানে মাস অফ দ্য ডাই, যে ডাইটা আমরা ওয়েট করে এর মধ্যে দিয়েছি এর ভলিউমকে আর যদি কনসেন্ট্রেশন গুণ করি এর মাস পেয়ে যাবো। ঠিক আছে, এটা হচ্ছে একটা জেনারেল আইডিয়া। আচ্ছা দেখো, তাহলে তোমাকে তুমি মানে যারা পড়েছে তারা এরকম একটা নোন ডাইকে নোন মাস দিয়ে একটা সলিউশন বানিয়েছে, বুঝলে তোমরা একটু যারা বড় হবে তারা জানবে ল্যাবে একটা রেগুলার কাজ নোন সলিউশন বানানো, একটা ডাই সলিউশন বানানো হয়েছে। হ্যাঁ, কেন বলো তুমি ডাই সলিউশন, কারণ অ্যাবসর্বেন্স ভ্যালু নেবো, অ্যাবসর্বেন্স ভ্যালু থেকে নিয়ে ল্যাম্বার্ট পিয়ার ল ইউজ করে আমরা এই কনসেন্ট্রেশন বার করবো। ঠিক আছে, দেখো দেখি, ঠিক আছে দেখো, তো একটা নোন ডাই সলিউশন নিলাম যার ভলিউম নোন, মাস নোন আর কনসেন্ট্রেশন নোন, যেহেতু এটা নোন আমার কাছে সব নোন। ঠিক আছে, আচ্ছা এবার কি করেছি দেখো, তো দেখো আচ্ছা তাহলে এখানে ধরো এর ভলিউম V1 নোন, এটা নোন কে, এর মাস প্রোগ্রাম ওয়েট করেছি এটাও নোন, এর কনসেন্ট্রেশন নোন। হ্যাঁ, মাস বাই ভলিউম, তাহলে কনসেন্ট্রেশন কি হবে মাস বাই ভলিউম, তো এটা নোন এটাও নোন এটা নোন, তো কনসেন্ট্রেশনও নোন। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা এই যে বায়োলজিতে এরকম ছোট ছোট সিরিজে তোমরা যে কোনো রিসার্চ ল্যাবে দেখলে ছোট ছোট সিরিজে প্রতিদিন অনেক সলিউশন বানানো হয়। ঠিক আছে, এটা হচ্ছে রেগুলার ব্যাপার। আচ্ছা এবার কি করা হয়েছে দেখো, তো এবার কি করা হয়েছে, তো এবার একটা, আচ্ছা এই এক্সপেরিমেন্টে কি করা হচ্ছে জানো, একটা আননোন ভলিউম বার করা হচ্ছে। এই ডাইলিউশন টেকনিক কি করা হচ্ছে, একটা আননোন ভলিউম বের করা হবে। ঠিক আছে, তো একটা দেখো বিকার নিয়েছি। আচ্ছা, তো এই যে ভলিউমটা আননোন, এই যে ভলিউমটা কত জল আছে এটা আননোন। হ্যাঁ, ভলিউমটা এখানে ভলিউম আননোন, ভলিউম আননোন। ঠিক আছে, এটাকে বার করতে হবে, এটাই আমাদের মেন ক্যালকুলেশন, মেন ইন্টেনশন, এটা ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন দেখো কি হচ্ছে, টেকনিকটা দেখো, ক্যালকুলেশন করতে হবে, টু নিড টু ক্যালকুলেট। হ্যাঁ,
তো কি করেছে, এই সিরিঞ্জের পুরো ডাইয়ের সলিউশনটা এর মধ্যে ইনজেক্ট করা হয়েছে। ঠিক আছে, এই পুরোটা এটা হচ্ছে বিফোর ইনজেক্টিং ডাই, পুরো সিরিঞ্জের পুরো ডাইয়ের সলিউশনটা এর মধ্যে ইনজেক্ট করা হয়েছে। ইনজেক্ট করার কিছুক্ষণ করার পরে কি করবে, তাও যদি হোমোজিনিয়াস করে না, দেখো পুরো সলিউশনটা হোমোজিনিয়াস হয়ে গেছে। ঠিক আছে, মানে 5 থেকে 10 মিনিটের পরে ডাইটা হোমোজিনিয়েট হয়ে গেছে, পুরো হোমোজিনিয়াস মিক্সচার হয়ে গেছে। হ্যাঁ, ইভেনলি ডিস্ট্রিবিউট হয়ে গেছে, থরলি বা ইভেনলি মানে হোমোজিনিয়াস হয়ে গেছে, হোমোজিনিয়াস মিক্সচার হয়ে গেছে, হোমোজিনিয়াস মিক্সচার। ঠিক আছে, তাহলে কি করা হলো, একটা নুন কনসেন্ট্রেশনের ডাই তৈরি করা হয়েছে, যার কাছে আমরা যাদের ভলিউম মাস কনসেন্ট্রেশন নুন। ঠিক আছে, এবার একটা আননোন একটা বিকার নিয়েছি। এটা সেলের ক্ষেত্রে ইন কেস অফ সেল এটা সেলের একটা কম্পাউন্ডমেন্ট হবে, ইনসাইড অফ সেল হতে পারে, এক্সট্রা সেলুলার স্পেস অথবা প্লাজমা, এগুলো হতে পারে। হ্যাঁ, এগুলো আমরা কি করি, মানে ইনজেকশন দিয়ে ইনজেক্ট করবো, সেই কনসেপ্টটাই বুঝি। পুরোটা ইনজেক্ট করেছি, পুরো ডাইটা কিছুক্ষণ ওয়েট করেছি, ডাইটাকে পুরো মিক্সিং দিয়েছি। ঠিক আছে, মিক্সিং হতে দিয়েছি, পুরো হোমোজিনিয়াস হয়ে গেছে। ব্যাস, এবার দেখো, আচ্ছা এবার এখানে একটা মাস কনভার্সেশন হচ্ছে। আচ্ছা দেখো, এই যে সিরিঞ্জে যেটা আমি বলেছিলাম, তো এই সিরিঞ্জের ভলিউম এটা যদি V1 হয়, এর ভলিউম নোন, এর মাস নোন। হ্যাঁ, তো সরি, তো সিরিঞ্জের মাস আমরা কতটা ইনজেক্ট করেছি এটা নোন। হ্যাঁ, মাস তো সবই নোন। তো এটাকে যদি আমরা ভলিউম আর এই যে কনসেন্ট্রেশনের রেসপেক্টে কি করি, এটা হচ্ছে ফর্মুলা বললাম, বা এই মাস মোশন ভলিউম ইন্টু কনসেন্ট্রেশন। তাহলে অতএব এই যে এই সিরিঞ্জের মাস এম অফ এখানে যতটা মাস ইনজেক্ট করেছি, বা ডাইয়ের মাস অফ ডাই, হ্যাঁ এটা এর ভলিউম, এই সিরিজের ভলিউম দিয়ে ইনটু কি হবে, সিরিজের কনসেন্ট্রেশন। হ্যাঁ, সিরিজের মধ্যে যে ডাইয়ের যে কনসেন্ট্রেশন আছে এগুলো সব নো না। আচ্ছা, এবার এইখানে ক্ষেত্রে দেখো তো কিছুটা ডিস্ট্রিবিউট হয়ে গেছে। এখানে ভলিউম, এটা হচ্ছে সেকেন্ড নম্বরে ভলিউম বি, এটাকে বার করতে হবে, এটা ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন। এটা আমার মেইন ইন্টেনশন ডাইলিউশন থেকে। আর কনসেন্ট্রেশন এটাও আননোন, কনসেন্ট্রেশন মাস সব আননোন না, বাস। তো ডাইলিউশন টেকনিকে কি হচ্ছে, আমার একটা নুন ডাই যেটা সেলের মধ্যে ইনজেক্ট করা হবে। এখানে আর একটা কেস হতে পারে, আপাতত আমি ধরে নিচ্ছি সেলের মধ্যে ইনজেক্ট, সেলের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। আচ্ছা, সেল কিন্তু এইখানে যে ডিসকাশনটা করছি, এখানে সেল ডাইটাকে কোনো মানে ডাই থেকে লিকেজ হয়নি, বা ডাইটাকে সেল মেটাবোলাইজ করেনি, সেলের মধ্যে এনজাইম আছে, তো সেল ডাইটাকে নিয়ে কোনো ছেড়খাড় করেনি, সেল ডাইটের মধ্যে ইভেন্চুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে গেছে। ঠিক আছে, এবার মেন ইন্টেনশন কতটা ভলিউম ইনজেক্ট হয়ে মানে ডিস্ট্রিবিউট হয়েছে, আর এই কনসেন্ট্রেশন, এই দুটোই আনলো। হ্যাঁ, এবার দেখো কি করে ক্যালকুলেশন হচ্ছে, লজিকটা দেখো। আচ্ছা, এবার দেখো অ্যাকচুয়ালি কিছু না, এখানে একটা মাস কনভার্সেশন হচ্ছে। হ্যাঁ, তো যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ার পড়েছো, তো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মাস কনভার্সেশনের হিউজ আছে, একটা সেমিস্টারে মাস কনভার্সেশন নিয়ে পড়ানো হয় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। হ্যাঁ, তো অনেকেই জানে, আমার আইটি বন্ধুরাও জানে, স্পেশালি একজন আছে, তো ও জানে। তো মাস কনভার্সেশন তো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ একটা সেমিস্টারে পড়ানো হয়। তো এখানে কি হচ্ছে দেখো, তো বলেছি এই যখন সেলের মধ্যে একটা ইনজেক্ট করা হয়েছে, তো ঠিক আছে, মানে ডাইয়ের সাথে মানে সেল কোনো ছেড়খাড় করেনি, মানে ডাইকে কাটেনি, মেটাবোলাইজ করেনি, বা কোনো লিকেজ হয়নি। ঠিক আছে, মানে এখানে কি হয়েছে, এই ডাইয়ের মধ্যে এই ডাইয়ের যা মাস, এখানে যে মাস ছিল 5 গ্রাম, 2 গ্রাম, 10 গ্রাম যে মাস ছিল, যেটা আমরা বলেছি ওয়েট করা হয়েছে ইলেকট্রনিক্স থেকে, এইখানে যে মাস আর এর মধ্যে মাস এটা ইকুয়াল। এখানে মাস আর এখানে এখানে যে ভলিউম, এই দুটো ইকুয়াল, কারণ এখানে পুরোটা এখানে ছিল, পুরোটা তুমি এখান থেকে এখানে ট্রান্সফার করেছো। এখানে এম এ এটা নুন ইজ ইকুয়াল টু এম বি। ঠিক আছে, এটা হচ্ছে মাস কনভার্সেশন, মানে পুরো ডাইটা ইনজেকশন, তুমি নুন ছিল 5 গ্রাম বা 2 গ্রাম, 1 গ্রাম, যেহেতু মানে ছোট টিউবে করা হয়, ছোট ছোট ডাইয়ে করা হয়, 1 গ্রাম ডাই যেখানে ইসের মধ্যে ছিল, সেইটাই ডিস্ট্রিবিউট হয়ে কোথায় গেছে, বিকারে চলে গেছে। ডিউরিং এই ট্রানজাকশন কোনো ওয়েস্টেজ হয়নি, বা সেল বা এর মধ্যে কোনো এমন কোনো কেমিক্যাল নেই যে ডাইটাকে মানে ব্রেক করেছে, কিছু হয়নি। মানে 5 গ্রাম ছিল, 5 গ্রামই ট্রান্সফার হয়েছে। মাস কনভার্সেশন হলো, তো সিরিজের মধ্যে ডাইয়ের যতটা ওয়েট ছিল, বিকারও তাই আছে।
তো মাস কনভার্সেশন হচ্ছে, মাস কনভার্সেশনে কেউ যদি ডিটেলসে স্টাডি করতে চাও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করবে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মাস কনভার্সেশনের ডিটেলসে পড়ানো হয়, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, তো এবার দেখো ক্যালকুলেশন, তো কি বলেছি, ভিডিও আমি করে রেখেছি আমার হেল্পের জন্য। তো ইন্ডিকেটার তো বুঝতেই পারছি যে ডাই বা ইন্ডিকেটারটা তার যে সিরিজ এ ইকুয়ালস টু এবি, হ্যাঁ। আচ্ছা এবার আমরা কি বলেছিলাম, এই যে আগে থেকে এই যে কনসেন্ট্রেশন সমান কি, কনসেন্ট্রেশন সমান মাস বাই ভলিউম, অর্থাৎ ভলিউম সমান কত হচ্ছে, ক্রস গুণ করলে দেখো এই মাস ভলিউম সমান মাস ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন, হ্যাঁ। তো সিরিজ এ এর ক্ষেত্রে, আচ্ছা এটা সিরিজ এ বি ক্ষেত্রে করছি, হ্যাঁ। তাহলে বি এর ক্ষেত্রে কি হবে, আমাদের তো বি এর এটাকেই তো আমরা ক্যালকুলেশন করতে হবে, মানে ওই যে বিকারের ভলিউম, বিকারের যে ভলিউমটা আছে সেটা আননোন, সেটাকেই বের করতে হবে। তাই জন্য লাইভ বডিতে এটা সেলের ভলিউম বাড়াবো, ঠিক আছে, বা ইন্টারস্টিশিয়াল পুরো ডিস্ট্রিবিউট হয়ে যাবে, পুরো ওভারঅল যে ভলিউমটা সেল যত আছে সব বের করবে। তো ভলিউমটা কত হচ্ছে, মাস বাই ভলিউম, ঠিক আছে, কনসেন্ট্রেশন এম এ বাই কনসেন্ট্রেশন কি, আচ্ছা এখানে মাস, এটা এম এ সমান সমান এম বি, বুঝতে পারছো, এম এ সমান সমান এম বি, হ্যাঁ। আচ্ছা এবার দেখো, তাহলে ভি ভি এ বসালাম ইকুয়ালস টু, আচ্ছা মাস এম এ দেখো থেকে যদি ক্রস গুণ করি, মাস সমান সমান ভলিউম ইন্টু সি, ভলিউম কার ভলিউম অফ, আচ্ছা এই এম এ, এম এর মানে তো ভি ইন্টু কনসেন্ট্রেশন অফ এ, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, ও কিছুটা ভুল করেছি তো, এই লিখতে হবে, দাঁড়াও ওয়েট, ওয়েট, ও এটা কোলাপস হয়ে গেল, আচ্ছা হ্যাঁ এখানে চলছিল, স্লাইডটা কোলাপস হয়ে গেল। স্লাইডটা এসে গেছে, ক্লোজ করতে হবে এটাকে, এসছে, এসছে, আচ্ছা একটু স্লাইডটা ডিস্টার্ব করলো, ক্লোজ হয়ে গেল। আচ্ছা দেখো, তো ডিউ টু মাস কনভার্সেশন, তাহলে আচ্ছা তাহলে মাস কনভার্সেশন কি হলো, তো এম এস সমান সমান এম বি, ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি যদি, আমি কি বলেছি, এই যে কনসেন্ট্রেশন সমান সমান মাস বাই ভলিউম, অর্থাৎ মাস সমান সমান কি কনসেন্ট্রেশন ইনটু ভলিউম। তো যে কোনো আননোন সিরিজে এই যে আমরা এই যে বিকার নিয়েছিলাম, এর আমরা মাস যদি বি ধরে থাকি, এর মাস হচ্ছে কি হবে, এর ভলিউম ইনটু কনসেন্ট্রেশন, হ্যাঁ, কনসেন্ট্রেশন বি, এটা হবে। তাহলে এর ভলিউম কত, বি মানে কত, এটা যদি ক্রস গুণ করি, মাস অফ এ ইনটু কনসেন্ট্রেশন অফ বি। আচ্ছা ওটা যেহেতু মাস কনভার্সেশন, এই এম এ সমান সমান, এম এ সমান সমান এ
কি হচ্ছে এম বি সমান এম এ, ঠিক আছে। তাহলে মাস কনভার্সন যে তাহলে ভি মানে সমান কি হলো এম এ বাই কনসেন্ট্রেশন অফ বি, ঠিক আছে। এই ডেটাটা এখানে পুট করেছি। তাহলে ভলিউম অফ বি ইজ ইকুয়ালস টু কি হলো এই এম এ, এম এ মানে কি মাস, মানে এম এ মাস অফ সিরিঞ্জের মধ্যে, যে সিরিঞ্জের মধ্যে এই সিরিঞ্জের মধ্যে যে সলিউশনটা দিয়েছিলাম তার মাস আছে। তাহলে আবার এর মধ্যে এটা আবার এই মাস ইকুয়ালস টু এই সিরিঞ্জের ভলিউম ইনটু কনসেন্ট্রেশন অফ এ, এগুলো আমাদের নোন, এটা নোন, এটা নোন, কারণ এই সলিউশনটা আমি বানিয়েছি, এটা নোন। তাহলে দেখো যেটা পরের স্লাইড, আচ্ছা তাহলে কি হলো দেখো, দিলে তাহলে মাস অফ ভি ইকুয়ালস টু এম এ, ঠিক আছে, ইন্টু কি আসছে কনসেন্ট্রেশন অফ বি, ঠিক আছে, ইন্টু কনসেন্ট্রেশন ইন বি, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এম এ মানে কি হচ্ছে মাস বাই ভলিউম, তাহলে এম মাস সমান কনসেন্ট্রেশন ইনটু ভলিউম, তাহলে এম এ সমান কনসেন্ট্রেশন ই মানে সি এ ইনটু ভলিউম অফ এ ইনটু কনসেন্ট্রেশন অফ বি, এটা নোন, এটা নোন। তাহলে ভিবি বের করতে গেলে আননোন কনসেন্ট্রেশনের এই দুটো নোন হচ্ছে, এই দুটো নোন, এই দুটো নোন। এবার এটা কি করে বার করবো, এটা হচ্ছে এই বিকারের যে কনসেন্ট্রেশন, বিকার বা সেলের মধ্যে যে কনসেন্ট্রেশন, এইটা কি করে বার করবো, এটা অ্যাবজর্বেন্স নেবো, কি অ্যাবজর্বেন্স। তো এখান দিয়ে একটু অল্প স্বল্প একটু কালেক্ট করে কি করবো, ছোট একটু যে বিকার আছে বিকার থেকে সলিউশন কালেক্ট করে মানে একটা স্ট্যান্ডার্ড গ্রাফ ইউজ করে ল্যাম্বার্ট পিয়ার ল ইউজ করে ইউভি স্পেক্ট্রার হেল্প নিয়ে অ্যাবজর্বেন্স নিয়ে কনসেন্ট্রেশন বার করবো। তাহলে অ্যাবজর্বেন্স থেকে কনসেন্ট্রেশন পেয়ে যাবে, একটা স্ট্যান্ডার্ড কার্ভ করতে হবে, কনসেন্ট্রেশন বেরিয়ে যাবে নুন, তাহলে এটা নুন হয়ে যাবে। এটা হচ্ছে ল্যাম্বার্ট বিয়াস ল, এলবি ল্যাম্বার্ট বিয়াস ল ইউজ করে করা হয়, তাহলে এটা নুন হয়ে গেল। তাহলে দেখো স্লাইডে, তাহলে এই যে সেল এর ভলিউমটা এই ভিপি এটা আননোন ছিল, আননোন মানে ডাইটা মানে কতটা ভলিউমে পুরো ডিস্ট্রিবিউট হয়েছে এটাকে বার করার মেন ইন্টেনশন ছিল। এটা বার করতে গিয়ে আমরা কি দেখছি দেখো, তাহলে তাহলে আমাদের লাগছে কনসেন্ট্রেশন এ ইন্টু ভলিউম এ, এগুলো নুন, ঠিক আছে। আর কনসেন্ট্রেশন ইন বি, এইখানে এই যে কনসেন্ট্রেশন, এখানে কনসেন্ট্রেশন, এটা কি করে বার করবো, এটা বার করা হয় ল্যাম্বার্ট বিয়াস ল ইউজ করে, ল্যাম্বার্ট বিয়াস ল। তাহলে এটাও নুন হয়ে যাবে, এটাও নুন। তারপর এই ডেটাটা পুট করলে তারপর এই ভলিউমতে কনসেন্ট্রেশন ভলিউম আর এই কনসেন্ট্রেশন এই ডেটাগুলো পুট করলেই তোমার কি হয়ে যাবে, এই ভলিউমটা বেরিয়ে যাবে। সো ইউ ক্যান ফাইন্ড আউট দ্য ভলিউম মানে আননোন ভলিউম ইউজিং দিস ল, মানে মাস কনভার্সেশন ইউজ করে মানে একটা আননোন ভলিউম মাপা হচ্ছে, ঠিক আছে। এবার এর মধ্যে ওই সলিউশন ইউজ করতে গেলে তোমাকে ল্যাম্বার্ট অ্যাবজর্বেন্সটা ভ্যালুটা বের করতে হবে। অ্যাবজর্বেন্সের জন্য প্রবলি ডায়ের হিসাবে মানে ল্যাম্বডা ম্যাক্সিমাম সেট করতে হবে। তো যারা প্র্যাকটিক্যাল করেছে জানো, ঠিক আছে। ইউভি রেঞ্জে ইউসেবল রেঞ্জে একটা ল্যাম্বডা ম্যাক্সে সেট করে অ্যাবজর্বেন্স নিতে হবে, তারপর তোমার এটা দিয়ে ডেটাটা বেরিয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে স্ট্যান্ডার্ড ল। আচ্ছা এবার দেখো এরপর কি হচ্ছে, হ্যাঁ আননোন, হ্যাঁ আচ্ছা এবার দেখো তাহলে কি হলো কি, এটা হচ্ছে এটা নুন, এটা ল্যাম্বার্ট ইউজ করলে হয়ে গেল। আচ্ছা
তাহলে আননোন ভলিউম, তাহলে বিকারের এই যে আননোন ভলিউম, এই ভলিউম বের করতে গেলে আমাদের কি হচ্ছে, আমরা যদি উপরে দেখি, উপরে দেখো কি আছে, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন বি, হ্যাঁ ভলিউম অফ বি, এখানে ভলিউম অফ বি, কনসেন্ট্রেশন বি। তো তাহলে আননোন ভলিউম ইউজ করতে হলে তাহলে আমাদের কি করতে হচ্ছে, উপরে আসছে concentration of A into volume of A divided by concentration of B. আচ্ছা, if B is 1 ml, মানে আমরা এই যে ছোট সিরিঞ্জ আছে, এই সিরিঞ্জটা 1 ml এর নিয়েছি, কত, if 1 ml, তাহলে এখানে 1 পুট করে দিলাম, তাহলে V সমান CA into 1 CP, তাহলে CA into 1 plus CB। বললাম তো কনসেন্ট্রেশন ডাই, হ্যাঁ ঠিক আছে, ঠিকই করেছি। তো ইন্টু 1, তাহলে আননোন যে ভলিউমটা যেটা বিতে আছে আননোন ইকুয়ালস টু, যদি 1 ml এর ডাইটাকে তুলি, এটা আমার হাতে, the concentration in A divided by concentration in B, ঠিক আছে। আচ্ছা, এবার এইটা দেখো, এই যে CA, এই যে এই কনসেন্ট্রেশন, আমরা বলেছি এটা মাস কনভার্সেশন, ঠিক আছে, এটা হচ্ছে ডাইটা কোনো ডিকম্পোজ হয়নি, আনরিয়াক্টেড যখন কিছু ছিল, আনরিয়াক্টেড ডাইয়ের কনসেন্ট্রেশন। এবার যদি ধরো সেলকে, এবার ধরো আমি বলছি, তাহলে কি হলো দেখো, তুমি 1 ml ডাইয়ের সলিউশন বানিয়েছো, তো ইনজেকশন করে 1 ml ডাইয়ের সলিউশন বানিয়েছো, তুমি ইনজেক্ট করেছো ব্লাডের ক্যাপিলারিতে ডাই, হ্যাঁ 1 ml সলিউশন বানিয়েছো, ঠিক আছে। এবার এর ভলিউমটা মাপছো, এর ভলিউম কি হবে জানি না, তো এখানে এর ভলিউমটা কি হবে দেখো, এর কনসেন্ট্রেশন, হ্যাঁ ডাই ইন কনসেন্ট্রেশন এ, এখানে আনরিয়াক্টেড, হ্যাঁ এই যে এই মাস যতটা আছে সেটা এখানে এন্টার হয়েছে, সেটাই আনরিয়াক্টেড, ঠিক আছে। আনরিয়াক্টেড হওয়ার পরে যতটা কনসেন্ট্রেশন থাকবে, কনসেন্ট্রেশন এন বি। তো আচ্ছা, এবার দেখো কনসেন্ট্রেশন এন বি, এবার সেল কি করে, অনেক সময় কি করে, তো এই সেল কি করে যখন ইনজেক্ট করবে ডাই, এই মাসটাকে কিছুটা কি করে খেয়ে নেয় বা বের করে দেয়, ঠিক আছে, মেটাবোলাইজ করে দেয়। তো মেটাবোলাইজ হয়ে গেলে কি হবে দেখো, মেটাবোলাইজ যদি ইফ ডাই ওয়াজ মেটাবোলাইজড অর এক্সক্রিটেড, or যদি সেল যদি বের করে দেয়, তখন যে ভলিউমটা হবে, এই যে কনসেন্ট্রেশন যেহেতু কিছুটা বের করে দিচ্ছে সিএ মাইনাস সামথিং, মানে ধরো 5 গ্রাম বের করে দিয়েছে, তো 2 গ্রাম সিএ মাইনাস সামথিং ধরো ই ডিভাইডেড বাই, এরপরে তাহলে কি হলো, ডাইটাকে সেল যতটা বের করে দিল, সেই কনসেন্ট্রেশনের ভ্যালুটা তো আমাদের অ্যাবজর্বেন্সে আসবে না, ওই জন্য সেটাকে কনসেন্ট্রেশনটা বের করে দিলাম, ঠিক আছে, ডিভাইডেড বাই এবার অ্যাবজর্বেন্সের থেকে যে কনসেন্ট্রেশন আসবে, কনসেন্ট্রেশন ভ্যালু from absorbance ডাইয়ের কনসেন্ট্রেশন, মানে সেল যদি ধরো, তখন কি হলো, যদি তুমি কি সেলে ইনজেক্ট করেছো, সেলের মধ্যে এন্টার হয়েছে, পুরো বডিতে ডিস্ট্রিবিউট হয়েছে, ডাই যদি আনরিয়াক্টেড থাকে উপরে ফর্ম হবে, তাহলে কনসেন্ট্রেশন 5 গ্রাম ডাই কিছু 5 গ্রাম বাই অ্যাবজর্বেন্স যেটা আসবে। যদি এবার সেল যদি ডাইকে রিয়াক্ট করে নষ্ট করে দেয় বা কিছুটা বের করে দেয় কিডনি থ্রুতে, হোয়াট এভার ইট, বা মেটাবোলাইজ করে দেয় এনজাইম দিয়ে, তাহলে কি হবে, এফেক্টিভ যতটা তুমি ইনজেক্ট করেছো
ততটা সেলটাকে ডিভাইড কেটে দিচ্ছে, ঠিক আছে, তো ওই জন্য বিয়োগ করতে হবে, ততটা অ্যামাউন্ট যতটা সেল বের করে দিচ্ছে বিয়োগ করতে হবে, ডিভাইডেড বাই সেলের মধ্যে যে কনসেন্ট্রেশন আছে তার অ্যাবজর্বেন্স থেকে যে ভ্যালুটা পাবে সেটা, ঠিক আছে। তো ডাইলিউশনের টেকনিকে দেখো, এটা হচ্ছে আইডিয়াল সিচুয়েশন। এবার দেখো এই যে এখানে দেখো তুমি কি করেছো, একটা আইডিয়াল একটা সেল আছে, দেখো সেলের মধ্যে ডাই দিয়েছো, ডাই কি করেছে, ঠিক আছে, তো যতটা মাস আছে ধরো এই যে এই কিউ অ্যামাউন্টের ডাই তুমি দিয়েছো, ইনজেক্ট করেছো। সেল কি করেছে, এটা হচ্ছে সেল, হ্যাঁ, ধরো একটা সেল, মনে কি একটা সেল, সেলের মধ্যে কিউ গ্রাম 5 গ্রাম 10 গ্রাম ধরো 10 গ্রাম ডাই তুমি ইনজেক্ট করেছো, 10 গ্রাম, ঠিক আছে। সেল কি করেছে, সেল ওয়েট করেছে, কিছু ডাইটা ডিস্ট্রিবিউট করেছে, থরলি ডিস্ট্রিবিউট করে দিয়েছে। ডাইটা ডিস্ট্রিবিউট করার পর সেল ধরো কি করেছে, 10 গ্রামের জায়গায় 8 গ্রাম করে দিয়েছে। কত করেছে, মানে সেল নিজে 2 গ্রাম মেটাবোলাইজ করে বের করে দিয়েছে, বা 1 গ্রাম কম 2 গ্রাম কমিয়ে দিয়েছে, বা কিডনি থ্রুতে বের করে দিয়েছে। তাহলে কি হলো, এবার যে এই যে তলায় যে অ্যাবজর্বেন্স ভ্যালু থেকে আসবে, তাহলে কি হলো দেখো, এবার তো এরপরে এটাকে কি করেছি, এটা এই অ্যাবজর্বেন্স নিতে হবে। তাহলে কি হলো, এবার এই সলিউশনে এবার কি করতে হবে, এর অ্যাবজর্বেন্স নিতে হবে। এবার কি হবে, এই 8 গ্রামের অ্যাবজর্বেন্স নিতে হবে, অ্যাবজর্বেন্স থেকে যে কনসেন্ট্রেশন সেটা তলায় আছে, আর উপরে কি আছে, উপরে অ্যাকচুয়াল ডাইট আছে, দেখো এটা এটা এই যে 2 গ্রাম কমে গেছে, এটা মানে 10 মাইনাস 8, মানে 2 কমে গেছে বলে 8 মাইনাস, মানে 2 গ্রাম কমে গেছে, হ্যাঁ 2 গ্রাম, 8 গ্রাম আছে এফেক্টিভ, মানে 2 গ্রাম, মানে যেটা মানে সেল কি করবে, সেল যদি ডাইটাকে নিয়ে মডিফাই করে তোমাকে সেই অ্যামাউন্টটা ব্রেক করে দেবে, কারণ সেই অ্যামাউন্টের ডেটাটা তোমার অ্যাকচুয়াল অ্যাবজর্বেন্সে আসবে না, যেটা তলায় আছে। তুমি ল্যাম্বার্ট বি আসলো থেকে যেটা ডেটাটা আসবে সেই কনসেন্ট্রেশনটা একটু কম আসবে অ্যাকচুয়াল ডাই থেকে, কারণ তুমি ডাই ইনজেক্ট করে 10 গ্রাম, সেল কি করেছে, সেলের মধ্যে এফেক্টিভ হবে 8 গ্রাম আছে, 8 গ্রামের ডেটা আসবে, তো 2 গ্রাম কি হবে, তোমাকে অ্যাকচুয়াল তাহলে কমিয়ে দিতে হবে, ঠিক আছে। তো ডাইলিউশন টেকনিকে যদি সেল কিছু না করে, যেরকম আছে ঠিক আছে, বিয়োগ করতে হবে, যদি সেল মেটাবোলাইজ করে বা এক্সক্রিট করে বের করে দেয় বা মডিফাই করে, তখন তোমাকে ওই অ্যামাউন্টটা বিয়োগ করে দিতে হবে। ডাইলিউশন টেকনিক এটাই কিছু মাস কনভার্সেশন, মানে যতটা কমে যাবে ততটা বিয়োগ করে দিতে হবে, ঠিক আছে। 2 গ্রাম কমে গেছে 2 গ্রাম বিয়োগ করে দিচ্ছে, 8 গ্রাম আছে 2 গ্রাম কমে গেছে, ঠিক আছে, তারপর তার অ্যাবজর্বেন্স ভ্যালু থেকে এখানে তলার কনসেন্ট্রেশনটা আসবে। তো এই হচ্ছে ডাইলিউশন টেকনিক। এবার এখান থেকে কি হবে, একটা অঙ্ক দেবে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, তো এই যে একটা অঙ্ক আছে, তো এরকম একটা ডেটা আছে, ঠিক আছে। দেখো এই ডেটাতে কি করা হচ্ছে, দেখো তো ক্যালকুলেট ইসিএফ ভ্যালু, হ্যাঁ, ইসিএফ মানে বলেছি এক্সট্রা সেলুলার ফ্লুইড, তো অ্যান্সার অ্যান্সার এই জন্য আগে ডিসকাস করে নিয়েছি, ইসিএফ ইসিএফ মানে এক্সট্রা সেলুলার ফ্লুইড, এক্সট্রা সেলুলার ফ্লুইড মানে আউটসাইড সেল, অ্যাকচুয়ালি 20%, এসে ক্যালকুলেট, এটা ক্যালকুলেট করতে বলেছে, হোয়েন এত মিলিগ্রাম সুক্রোজ, তাহলে কি করেছো, এই সিরিজের থ্রুতে তুমি আইভি সিরিজ দিয়ে ধরো তোমার ভেনে ভেনে ইনজেক্ট করেছো গ্রাম 150 মিলিগ্রাম, তো এত গ্রাম ডাই তুমি ইনজেক্ট করেছো। তো এখানে যে ওই যে সুক্রোজ হচ্ছে ডাই, আর একটা এক্সপেরিমেন্টাল কেমিক্যাল বা ইন্ডিকেটর, হ্যাঁ, তো তুমি সুক্রোজকে ইনজেক্ট করেছো 100 কত মিলিগ্রাম, হ্যাঁ, ইন দিস কেস টাইপ ইন্ডিকেটর ইজ ইন্টারভেনাসলি, হ্যাঁ, তো ইনজেকশনের থ্রুতে মুখে হয়নি, মুখে খেলে কি হবে, তো এটা কিন্তু মডিফাই হয়ে যাবে, ইনজেক্ট করা হলো ইন্টারভেনাসলি, ঠিক আছে। কত কত কনস্ট্যান্ট 115, এটা তোমার হাতে, এটা প্রবলেম এত দিয়েছে, বাট এটা ল্যাবে তুমি যদি রিসার্চ করো তোমার হাতে, ঠিক আছে। এরপর কি করা হয়েছে, আফটার হোয়াইল কিছুক্ষণ পরে সুক্রোজ ডিস্ট্রিবিউটেড বিটুইন প্লাজমা, তো এবার কি হচ্ছে দেখো, সুক্রোজ এটা হচ্ছে প্লাজমা, সুক্রোজ ডিস্ট্রিবিউট হচ্ছে প্লাজমা, এখানে সেল আছে, সেল আছে, এই যে স্পেস আছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড আইএফ, তো দেখো এত মিলিগ্রাম সুক্রোজ ইন কেস আফটার হোয়াইল সুক্রোজ ইভেন্চুয়ালি ডিস্ট্রিবিউটেড বিটুইন
প্লাজমা ইন্টারস্টিশিয়াল পরে আমার কিছুক্ষণ পরে এখানে রিলিজ হয়েছে সুক্রোজ, এখান দিয়ে যেতে পারে, এখান দিয়ে যেতে পারে, বাট সেলের মধ্যে এন্টার করতে পারছে না। ঠিক আছে, উইথ রিচ বিটুইন প্লাজমা আফটার ইকুইলিব্রিয়াম এত মিলিগ্রাম সুক্রোজ ওয়াজ এক্সট্রাক্টেড ফ্রম প্লাজমা। দেখো আফটার ইকুইলিব্রিয়াম এত মিলিগ্রাম সুক্রোজ ওয়াজ এক্সট্রাক্টেড, তো ইকুইলিব্রিয়াম হওয়ার পরে এত মিলিগ্রাম সুক্রোজ ওয়াজ এক্সট্রাক্টেড ফ্রম প্লাজমা, এত মিলিগ্রাম সুক্রোজ ওয়াজ মেটাবোলাইজ। তো সুক্রোজ মেটাবল দেখো 10 গ্রাম কমে গেছে, সুক্রোজ মেটাবোলাইজ কমে গেছে। ঠিক আছে, হ্যাঁ থ্রু দ্য প্রসেস। আর এই যে এত মিলিগ্রাম কি করেছে, সুক্রোজ ওয়াজ এক্সট্রাক্টেড ফ্রম প্লাজমা। এবার তুমি কি করেছো, প্লাজমা থেকে প্লাজমা বের করেছো, প্লাজমা থেকে সুক্রোজের কনসেন্ট্রেশন বার করেছো। সুক্রোজ আছে ইপিতে কত আছে, 0.01 মিলিগ্রাম। ল্যাম্বার্ট বিয়ার্ড ল ইউজ করে সুক্রোজ থেকে তুমি দেখছো প্লাজমাতে সুক্রোজ কত আছে, মানে যেটা বলেছি ডাইয়ের জায়গায় এখানে সুক্রোজ, মানে তুমি যদি ল্যাম্বার্ট বিয়ার্ড ল ইউজ করে যে অ্যাবজর্বেন্স নাও, সেই অ্যাবজর্বেন্সের ডেটা হচ্ছে 0.01। ঠিক আছে, মানে সুক্রোজের যে সেলের মধ্যে বা প্লাজমাতে যে ডেটা আছে 0.01। দেখো ডাইকক সেল কি করেছে, 10 গ্রামকে নষ্ট করে ড্যামেজ করে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে সেল কি করে, দেখো এক্সট্রা ফর আনলো সুক্রোজ মেটাবলিক, ফাইন্ড দ্য ভলিউম অফ সুক্রোজ স্পেস। ঠিক আছে, প্লাজমা প্লাস ইন্টারস্টিশিয়াল স্পেস দেখো। আচ্ছা এবারে একটু জানতে হবে সুক্রোজ স্পেস। ঠিক আছে, তো সুক্রোজ মানে সুক্রোজ যেখানে যেখানে ডিস্ট্রিবিউট হবে, হ্যাঁ সুক্রোজ ডিস্ট্রিবিউট হচ্ছে প্লাজমা আর ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে। এই ফ্লুইডে যেখানেই কাও সুক্রোজ মানে ইকুইলিব্রিয়াম হলে সুক্রোজ, এই যে দেখো স্লাইডটা, হ্যাঁ তো সুক্রোজ মানে আফটার ইকুইলিব্রিয়াম মানে ইকুইলিব্রিয়ামে মানে দুটোরই কনসেন্ট্রেশন সেম হবে, হ্যাঁ মানে ইকুইলিব্রিয়ামে এই প্লাজমাতে সুক্রোজ 0.01, ইন্টারস্টিশিয়ালে 0.01 থাকবে, যখন ইকুইলিব্রিয়াম রিচ হয়ে গেছে। কিছুক্ষণ পরে সুক্রোজ বেরোচ্ছে প্লাজমা থেকে, আবার ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে আসছে, আবার যাচ্ছে, ইকুইলিব্রিয়াম রিচ হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখো তাহলে কি বলেছে, ফাইন্ড দ্য ভলিউম অফ সুক্রোজ স্পেস, মানে সুক্রোজের ভলিউমটা বার করতে বলেছে। তো আননোন ভলিউম কি করে বার করে, এই ফর্মুলা ভি, ডাই যতটা কমে গেছে, ক গ্রাম ডাই নেওয়া হয়েছিল, দেখো ডাই নেওয়া হয়েছিল 150 গ্রাম, তো 150 মাইনাস সেল কি করেছে, ডাইটাই কমিয়ে দিয়েছে, ক গ্রাম কমিয়েছে, 10 গ্রাম, 10 বাই 10 ডিভাইডেড বাই, এবার দেখো এই যে 0.01 মিলিগ্রাম, 0. এই ডাটাটা কোথা থেকে পেলো, এই ডাটাটা মেশিন থেকে 0.01। ঠিক আছে, এটা হচ্ছে প্লাজমা থেকে যে সুক্রোজ আছে বা এই যে ইন্টারস্টিশিয়াল তার কনসেন্ট্রেশন, এটা হচ্ছে মেশিন থেকে বার করা আছে, মেশিন। এবার কি হবে, তো এই যে প্লাজমার যে সুক্রোজ আছে তার ভলিউমটা বেরিয়ে যাবে বা ইন্টারস্টিশিয়াল স্পেসে, হ্যাঁ তো এটা যদি বার করি কত আসছে ডেটাটা, ক্যালকুলেশন যদি করো তো 40, 0.01, এটাকে যদি পড়ো কত হবে, এটা কেটে গেলে 1000, কেটে গেলে 100, ওপর উঠলে 0, তো 14,000, ভলিউম হয় 14,000 মাইক্রোলিটার, হ্যাঁ এমএল। তো 14,000 ml ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তো দেখো হয়ে গেল অঙ্কটা, এইভাবে করলে তো 14,1400 ইজ দ্য রাইট অ্যান্সার। তো বুঝতে পারছো তার মানে কি হলো, মানে মাস কনভার্সন ইউজ করে সেলের প্লাজমা ইন্টারস্টিশিয়াল এই ভলিউমগুলো মাপা যায়। বাট এখানে যদি ডাইটা যদি মানে মেটাবলাইজ হয়ে যায় বা এক্সক্রিট হয়ে যায়, তখন ওটা বিয়োগ দিয়ে দেবে, ডাই বিয়োগ দেওয়া যতটা আছে বা যে ইফেক্টিভ ডাইটা আছে তার কনসেন্ট্রেশন বের করতে হবে, মানে ল্যাম্বার্ট বিয়াস ল ইউজ করে বা কোনো একটা টেকনিকে তার কনসেন্ট্রেশন বার করে দিতে হবে, সেটাকে তলায় পুট করতে হবে, তাহলেই তোমার আননোন ভলিউমটা বেড়ে যাবে, মানে সুক্রোজ স্পেস যেই হোক সেলের বা সেলের মধ্যে যে ভলিউম আছে ওভারঅল বেরিয়ে যাবে, মানে ডাইলিউশন টেকনিক ইউজ করে ভলিউম মাপা হয়। ঠিক আছে, আচ্ছা আর একটা অঙ্ক দেখো, আচ্ছা এই একটা আছে, তো দেখো অঙ্কগুলো আমি কালেক্ট করেছি। তো
আচ্ছা দেখো, এই যে দেখতে পেয়েছো 100 মিলিগ্রাম নেওয়া হয়েছে, ঠিক আছে। তো 100 মিলিগ্রাম ইনুলিন, এটা হচ্ছে ইনুলিন, এটা একটা কেমিক্যাল, হ্যাঁ, এটা ইনসুলিন না, ইনুলিন, ইনুলিন, হ্যাঁ, নট ইনসুলিন, নট ইনসুলিন। তো এই কেমিক্যালটাকে ইনজেক্ট করা হবে, হ্যাঁ, ইন্ট্রাভেনাসলি কিন্তু ইসিএফ, ইসিএফ মানে এক্সট্রা সেলুলার ফ্লুইড, এক্সট্রা সেলুলার মানে প্লাজমা, ইন্টারস্টিশিয়াল স্পেস, হ্যাঁ, আর ট্রান্সমেমব্রেন যে ফ্লুইডগুলো আছে। তো ইসিএফ ইনজেক্ট করা হয়েছে, তো 15 মিলিগ্রাম বেরিয়ে গেছে, 100 - 25, ঠিক আছে, মিলিগ্রাম এত বেরিয়ে গেছে। সেল এটাকে কি করেছে, শেরকারি করেছে। and concentration of inulin measured in ECF extracellular fluid 0.5 মিলিগ্রাম। তো এই যে 0.575, এই যে মিলিগ্রাম পার ডেসিলিটার, এটা মেশিন থেকে বা অ্যাবসর্বেন্স ডেটা থেকে নেওয়া হয়েছে। তো এখান থেকে ভলিউমটা বেরিয়ে যাবে। যদি এইটাকে ক্যালকুলেশন করো মানে ট্রান্সফার করো, তো আসবে 10 লিটার। কত আসবে? 10 লিটার। তো এইভাবে আননোন ভলিউম মাপা হয়, আননোন। ডাই ডাইলুশনের টেকনিকে প্রথমে একটা ডাইকে ইনজেক্ট করা হবে, ওয়েট করা হবে, ডাইটা যেন ইভেনচুয়ালি বা থরলি মানে হোমোজিনিয়াস ভাবে মিক্সিং হয়ে যায়। এবার দেখা হবে সেল যদি এটাকে যদি ডাইটাকে যদি মেটাবলাইজ করা, মেটাবলাইজ করলে ভালো, সেই অ্যামাউন্টটাকে বিভূতি দিতে হবে। এফেক্টিভ কতটা মাস সেলের মধ্যে আছে বা যে স্পেস আছে সেটাকে উপরে করে ডিভাইড করতে হবে কি দিয়ে। এবার ওই ডাইটাকে বের করে এর অ্যাবসর্বেন্স নিতে হবে। কালার হলে ভালো অ্যাবসর্বেন্স হয়ে যাবে, বা অন্য কোনো প্রসেসে যে কোনো ইন্টারস্টিশিয়াল প্লাজমা থেকে ফ্লুইড বের করে তোমাকে কনসেন্ট্রেশনটা বার করতে হবে। 0.7 মিলিগ্রাম সেটাকে তলায় পুট করতে হবে, ডিভাইড করবে, তো প্লাজমা বা যে স্পেস থেকে বার করা হচ্ছে আননোন ভলিউম বেরিয়ে যাবে। এভাবে ডাই ডাইলুশন টেকনিক ইউজ করে মানে সেলের কম্পার্টমেন্টের ভলিউম বার করা, ঠিক আছে। তো আজকের জন্য আর কিছু আছে নাকি, মানে কিছু প্ল্যান করেছিলাম নাকি দেখছি, আমি মনে হয় ইটকু নিয়ে, হ্যাঁ। তো আজ এই পর্যন্তই, আমাদের কালকের আবার একটা লেকচার আসবে। তো আমি চেষ্টা করছি সিম্পল ভাবেতে প্রপার টেকনিকে দুখানা ম্যাথ ইউজ করে, ঠিক আছে, এগুলো করার চেষ্টা করবে, স্ক্রিনশট নিয়ে নেবে। ধীরে ধীরে আমি পুরো কন্টেন্টটা আপলোড করবো হিউম্যান ফিজিওলজি। তো যারা ওয়াচ করছো দেখতে থাকো, পুরো এটা হচ্ছে 100%, এমন না যে আমি যেখান থেকে পিক আপ করেছি, অনেক কিছু ঘাটাঘাটি করে এই কন্টেন্টটা তৈরি করেছি। এগুলো এফেক্টিভ হবে, তোমার কনসেপ্ট ধীরে ধীরে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। মানে প্রপারভাবে ফলো করো, আশা করি হিউম্যান ফিজিওলজিতে এমবিবিএস এ তুমি ফার্স্ট ইয়ারে ভালো মার্কস আসবে, আর নিট ইউজিতেও হিউম্যান ফিজিওলজিতে কোনো কোশ্চেন দিলে পারবে, ঠিক আছে। তো আজকে টাটা, আবার কালকে একটা লেকচার আসবে, টাটা।